সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন। হাসনাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল। হাসনাত আব্দুল্লাহ ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বেসিক্যালি সে ছাত্রলীগ সমন্বয়কদের এদের নৈতিকতা মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাইতে পারলো না। আসসালামু আলাইকুম দর্শক, এবার ত্রাণের টাকা জ্বালিয়ে দিতে মারাত্মকভাবে ফেঁসে গেলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দর্শক, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রায় 12 কোটি টাকার মতো ম্যানেজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু কোথায় কি সাহায্য তো দূরের কথা, এই টাকা এখন অব্দি কোথায় আছে সেটাই কেউ জানে না। যার ফলে কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ও দেশের বিশিষ্ট জনেরা। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে 12 কোটি টাকা ত্রাণের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে, তা আমি এই বিষয়টা এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী যারা খুব হিসেবি মানুষ যাদের খুব বেশি টাকা পয়সা নেই তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়ে দিছে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে, এদেরকে আমাদের ছাত্র সমাজ নেতা বলে, এই সমন্বয়কদের এদের নৈতিকতা কতটা স্ট্রং। মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাইতে পারলো না, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এত এত সম্পদ, এত তথ্য, এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত এত ত্রাণ, এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি 12 কোটি টাকা তাদের উঠেছে, সেখানে সেটা কোনো হিসাব দিতে পারেনি। এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে, এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। জাতির কাছে আমার প্রশ্ন, এরা রাষ্ট্রকে কি দিবে? এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন, সন্ত্রাস, লুটপাট, মামলা বাণিজ্য, ছাদাবাজি, কোনটা হচ্ছে না? বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন, এখন খুব ভালো আছে, দিনে 8-10 ঘন্টার লোডশেডিং হয়, খুব ভালো আছে। দ্রব্য মূল্যের দাম অনেক বেশি, ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি 50 টাকা, বাজারে গিয়ে দেখেন যে 80-90 টাকা। এটা খুব ভালো লাগে না? ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন। আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর বেশি দিন বাকি নাই। এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান। প্রশ্ন হলো যে ত্রাণের কাপড় বিক্রি করে দিবেন, ত্রাণের পানি বিক্রি করে দিবেন, ত্রাণের উপাদানগুলো বিক্রি করে দিবেন, এই জন্য মানুষ দেয়নি। পাশাপাশি আমরা যখন কথা তুললাম, কথা তোলার আগ পর্যন্ত কিন্তু আপনারা বলেন নাই আপনাদের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আছে, বলেন নাই। আল্লাহর কসম বলছি আপনারা কেউ বলেন নাই। যখন আমার কাছে গোপন সূত্রে খবর আসছে তখন আমি আওয়াজ তুলেছি, তারপরে সবাই নিউজ করেছে। আই এম দ্য ফার্স্ট ওয়ান টু এক্সপ্লোর দিস। তারপরে আপনারা বললেন কেন? তারপরে কেন বললেন? এই যে টাকা তো দিয়ে দিয়েছে, বন্যা কবলিত এলাকার মানুষ দিয়ে দিয়েছে, টাকা তো তাদের দরকার নাই, তাদের দরকার ছিল খাবার, গরম ভাত দরকার ছিল, সেটা করেন নাই আপনারা, দেন নাই সেটা, এতগুলো টাকা আটকে রেখেছেন। এবার আসেন, পুনর্বাসন করতে চান না? পুনর্বাসন করতে চান তো এখনো কি টাকাটা বের করেছেন? 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, সকল কৃষক ধান লাগাই ফেলতেছে। ধান লাগানো হলে আপনার কাছ থেকে টাকা নেবে কেন? সবাই ধান লাগাই ফেলতেছে। আমরা নিজেরাই কুমিল্লাতে 100 কৃষকের কাছে ধানের বীজ দিয়েছি, তারা অলরেডি বুনে ফেলেছে। স্বেচ্ছাসেবী কাজ বোঝেন? বলেন তো। এই ছিল ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি কথা। আমি আরেকটা বলি, এরকম ভুল হওয়ার কারণ কি? এরকম ভুল হওয়ার কারণ হলো যেই সার্জিস আব্দুল্লাহ আছে, এরা গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি না, গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে তারা কেউ না। তারা গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে স্বৈরাচারের সঙ্গী ছিল, শেখ হাসিনার কর্মী ছিল। রাতারাতি এরা ভালো মানুষ হয়ে যাবে এটা বিশ্বাস করেন? মানুষকে চটকদার কথা বলে বাহাবা নিচ্ছে, তাতেই ভালো হয়ে যায় রাতারাতি? বিশ্বাস কি 15 দিনে স্থাপিত হয়? 19 তারিখের পর থেকে যখন এরা 6 জন আইনমন্ত্রীর সঙ্গে আপোষ করলো, আন্দোলন বন্ধ করে দিল, আমরা তখন সেই আন্দোলন রাজপথ থেকে কুড়িয়ে নিয়ে জীবন বাজি রেখে রাজনৈতিক কর্মীরা লড়াই সফল করেছি। বিজিবিকে আত্মসমর্পণ করিয়েছি আমি আমাদের ভাইদেরকে নিয়ে, নাগরিকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, আমার নেতৃত্বে বিজিবি আত্মসমর্পণ করেছে।
প্রথম বিজিবি আত্মসমর্পণ করেছে আমার নেতৃত্বে। আমরা এই লড়াইটা করছি, কিন্তু 5 তারিখে স্বাধীন হওয়ার পরে হঠাৎ করে দেখলাম কই থেকে কই কে আসে, বিপ্লব তাদের, হ্যাঁ বিপ্লব তাদের, এবং তারা আজকে চ্যালেঞ্জ করছে ক্ষমতার পালাবদলের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি তো কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটার জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটা আন্দোলন তো আইনমন্ত্রীর সাথে বৈঠক করে বন্ধ করে দিছিল রে গাধা। তারপরে যারা ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করছে তারা এসে এখানে যুক্ত হয়েছে, তারা এসে যুক্ত হয়েছে। যে মানুষগুলো বছরের পরে বছর বঞ্চিত তারা এসে যুক্ত হয়েছে। মানুষের মধ্যে বছরের পরে বছর নিপীড়নের কারণে ক্ষোভ সৃষ্টি হয়ে তারা এসে এখানে জয়েন করেছে। আজকে তারা বলছে তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, অনেক দিন ক্ষমতায় থাকতে চায়। বিচারকদের একটা ধারা আছে, ৭৭ নং ধারা। বিচারক যদি ভুল করে রায় দেয় তাহলে ওই রায়টাকে অপরাধ হিসেবে নেওয়া যাবে না, সরল বিশ্বাসে এই ভুল করেছে বলে ধরতে হবে। তাহলে সাইদি সাহেব সহ যাদেরকে শাস্তি দিল, 11 জন জামাত নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করলো, ওরা কি সরল বিশ্বাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? ওই বিচারকদের তো বিচার করা যাবে না। যারা সংস্কার নিয়ে কথা বলে, বাপের হ্যাটাম থাকলে দণ্ডবিধি ৭৭ নং চেঞ্জ করে দেখাক, এই ৭৭ নং ধারা জাল্লাদ বানিয়েছে বিচারকদেরকে। বারবার বলছি চেঞ্জ করে সংস্কার করতে পারবে? যদি পারে তাহলে 3 বছর না 10 বছর থাকুক, এইটা আমি বলে যাচ্ছি এখন। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।